এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট হিস্ট্রি এর প্রথম অধ্যায় ইতিহাস চেতনা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছিলাম। আজকে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে এই 2 নম্বর পর্বে ইতিহাস চেতনা সম্পর্কে যে কটি প্রশ্ন বাকি ছিল সেগুলো কমপ্লিট করে আমরা এই চ্যাপ্টারটিকে শেষ করে ফেলব। আজকে আমাদের ইতিহাস চেতনার দ্বিতীয় পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? আধুনিক মানুষ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে ভারতের ঐতিহাসিক যুগের সূচনার সময়কাল কোনটি? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময়কাল থেকে। প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের ইতিহাস রচনার জন্য কোন উপাদানের উপর নির্ভর করতে হয়? প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কী কী? জীবাশ্ম, প্রাচীন মানুষের ব্যবহৃত হাতিয়ার ও অন্যান্য দ্রব্য সামগ্রী, গুহাচিত্র, প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ। পৃথিবীতে আজ পর্যন্ত কতগুলি হিমযুগ এসেছে? 4টি বা তার বেশি। যদি অপশানে থাকে 4টি, তাহলে অবশ্যই সেটা 4টিই হবে। মানুষের বিবর্তনের ইতিহাসে ভারতে ও কেনিয়াতে মানুষের কোন প্রজাতিদের পাওয়া গিয়েছে? রামাপিথেকাস। পিকিং মানব কোথায় পাওয়া গেছে? চীনে। প্রাচীন প্রস্তর যুগে মানুষের যে সকল হাতিয়ারগুলি তৈরি করত সেগুলোর বৈশিষ্ট্য কী ছিল? সেই যুগে মানুষ পাথরের হাতিয়ার তৈরি করত। হাতিয়ারগুলি ছিল ভোঁতা ও অমসৃণ। এই সকল হাতিয়ারগুলি দিয়ে মানুষ মাংস কাটা, কাঠ কাটা ও শিকারের কাজ করত। এগুলিকে হাত কুঠার বলা হতো। কোন যুগে পাথরের হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব? মধ্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এই হাতিয়ারগুলি ছিল বেশ মসৃণ ও ধারালো ও ব্যবহারের উপযোগী। সেই সাথে এই নব্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলির আকৃতিগুলিও যথেষ্ট ভালো হয়েছিল, কিন্তু প্রাচীন প্রস্তর যুগে যে হাতিয়ারগুলি সেগুলো কিন্তু বেশ বড় আর ভারী হতো। ফসল কাটার জন্য কাস্তে কোন সময় তৈরি করা হয়েছিল? নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগের সম্পর্কে কী কী বলা যেতে পারে? এই যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে গুহায় বসবাস শুরু করেছিল। এই যুগে মানুষ কৃষিকাজ ও পশুপালন শিখেছিল। বলতে গেলে পশুপালন দ্বারা মধ্যপ্রস্তর যুগে শিখেছিল, কিন্তু কৃষিকাজ এবং চাষের কাজে পশুকে কাজে লাগানো সেটা তারা নব্যপ্রস্তর যুগে শিখেছিল। এই যুগে মানুষ কোমরের চাকা আবিষ্কার করে। এই যুগে মানুষ আগুনের ব্যবহার শেখে এবং মাংস পুড়িয়ে খাওয়া শুরু করে। 63 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের পরবর্তী যুগের নাম কি? তাম্রপ্রস্তর যুগ। তামার সাথে কি মিশিয়ে তখনকার মানুষ ব্রোঞ্জ নামক সংকর ধাতু তৈরি করেছিল? টিন মিশিয়ে। তাম্রপ্রস্তর যুগের পর কোন যুগ এসেছিল? লৌহ যুগ। স্পেনের কোথায় প্রাচীন গুহাচিত্র পাওয়া গেছে বা প্রাচীন মানুষের আঁকা চিত্র পাওয়া গেছে? স্পেনের আলতামিরার গুহায়। ভারতের কোথায় প্রাচীন গুহাচিত্রের নিদর্শন পাওয়া যায়? মধ্যপ্রদেশের ভীমবেটকা ও বিহারের নওয়াদ জেলায়। পিরামিড কি? মিশরের রাজাদের সমাধি। কাদের মৃতদেহকে মমি করে রাখার প্রচলন ছিল? মিশরের রাজা বা ফেরাওদের। 70 নম্বর প্রশ্ন, জিগুরাত কি? প্রাচীন সুমেরে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন এবং প্রত্যেক নগরে একটি বিশাল মন্দির ছিল। তার জন্য এই মন্দিরগুলিকে জিগুরাত নামে পরিচিত ছিল। প্রত্যেক জিগুরাত ছিল এক একটি দুর্গ, যেখানে শস্যের গোলা থেকে অস্ত্রাগার, ধানের ভাণ্ডার সবই ছিল। 71 নম্বর প্রশ্ন, হামুরাবির আইন সংহিতা সম্পর্কে কি জানা যায়? এটি একটি 8 কোণা পাথরের উপর কোণাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা। এই আইন সংহিতা পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। হামুরাবি হলেন পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা। 282টি সূত্রাকারে লেখা এই আইন সংহিতা থেকে ব্যাবিলনের সমাজ, রাষ্ট্রনীতি ও অর্থনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ কথা জানা যায়। 72 নম্বর প্রশ্ন, হামুরাবি কে ছিলেন? প্রাচীন মেসোপটেমিয়ার ক্ষুদ্র গ্রাম বাবুলি বা ব্যাবিলনকে কেন্দ্র করে ব্যাবিলন রাজ্য গড়ে ওঠে, যা পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়। এই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন হামুরাবি। তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 1792 থেকে 1750। এই সময়কালকে মেসোপটেমিয়ার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। কোন লিপির অপর নাম দেবলিপি? হায়েরোগ্লিফিক লিপিকে মিশরীয়রা দেবলিপি নামে নামকরণ করে। মন্দিরের গাত্রে, কবরস্থানে, রাজকীয় বা ধর্মীয় ব্যাপারে এই লিপি বেশি ব্যবহৃত হতো। এই লিপি খুব জটিল হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য, লেনদেন, পাওনা ইত্যাদি কাজে ব্যবহার করার বিশেষ অসুবিধা হতো। মিশরীয়রা ব্যবসা বাণিজ্য, দেনা পাওনা ইত্যাদি কাজের জন্য কোন লিপি ব্যবহার করত? হাইরেটিক লিপি ব্যবহার করত। এই লিপি বেশ জটিল ছিল। এর উদ্ভাবক ও ব্যবহারকারী ছিল মিশরের পুরোহিতরা, কিন্তু এগুলি বিশেষত বিভিন্ন কাজের ক্ষেত্রে, যে অফিসিয়াল কাজ, সেই সমস্ত ক্ষেত্রে এই হাইরেটিক লিপি ব্যবহৃত হতো। মিশরের জনসাধারণের জন্য কি লিপি প্রচলিত ছিল? ডিমোটিক লিপি বা জনসাধারণের লিপি। প্রাচীন ইহুদিদের কথা কি থেকে জানা যায়? হিব্রু বাইবেল থেকে। জেন দাবিস্তা কি? প্রাচীন ইরানের জরাথুস্ট্র নামক এক ধর্মগুরু ছিলেন। তিনি জরাথুস্ট্র নামক এক ধর্ম প্রবর্তন করেন। খ্রিস্টপূর্ব 7ম শতকে তার আবির্ভাব হয়। তার উপদেশাবলী জেন আবেস্তা নামক একটি গ্রন্থে সংকলিত আছে।
কার মতে পৃথিবীতে সর্বদা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এবং আলো অন্ধকারের মধ্যে যুদ্ধ চলছে? জরাথুস্টের মতে। ৭৯ নম্বর প্রশ্ন, আহুর মাজাদা কি? আলোকের দেবতা বা আলোর দেবতা, মঙ্গলের দেবতা। তিনি সত্য, ধর্ম ও জ্ঞানের প্রতীক। অহিরমানকে? তিনি অন্যায়, অসৎ, অমঙ্গলের প্রতীক। সে সর্বদা মানুষকে বিপথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেন। ৮১ নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কিসের মাধ্যমে মানুষকে হিতোপদেশ দেওয়া হতো, মানে ভালো উপদেশ দেওয়া হতো? পুরাণের মাধ্যমে। চীনের পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা ও পৃথিবীর প্রথম মানুষকে? পানকু। চীনা পৌরাণিক কাহিনী অনুসারে আগুনের আবিষ্কারককে? সম্রাট সুইজেন। চীনের শিকার ও পশুপালনের প্রবর্তন কে করেছিলেন? সম্রাট ফুসি। ৮৫ নম্বর প্রশ্ন, চীনের চাষবাসের প্রবর্তককে? সেননুং। ৮৬ নম্বর প্রশ্ন, চীনের পৌরাণিক কাহিনী অনুসারে খাল কেটে বাঁধ দিয়ে হোয়াংহো নদীর প্রবল বন্যা থেকে দেশকে রক্ষা করেছিলেন কে? সম্রাট উ। ভারতীয় পুরাণের সংখ্যা কটি? ১৮টি। ৮৮ নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রধান দুটি মহাকাব্যের নাম কি? রামায়ণ ও মহাভারত। প্রাচীন সুমেরের প্রধান মহাকাব্য কি? গিলগামেশ। ৯০ নম্বর প্রশ্ন, গিলগামেশ মহাকাব্যের কি অনুসারে এর নামকরণ করা হয়েছিল? এর নায়কের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল গিলগামেশ। গিলগামেশ মহাকাব্যটি কিসের উপর লিখিত আছে? এতে কোন কাহিনী বর্ণনা হয়েছে? এটা একটি পোড়া মাটির টালিতে লিখিত আছে বা ছিল। এতে একটি জলপ্লাবনের কাহিনী বর্ণিত হয়েছে। গিলগামেশ মহাকাব্যের বর্ণিত জলপ্লাবনের কাহিনীটির সাথে কোন প্রাচীন গ্রন্থের কাহিনীর মিল আছে? ইহুদিদের বাইবেল ও ভারতীয় সাহিত্য শতপথ ব্রাহ্মণের কাহিনীর সাথে মিল আছে। ৯৩ নম্বর প্রশ্ন, গ্রিসের প্রাচীন মহাকাব্য কোনটি? অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি নামক দুটি মহাকাব্য। ইলিয়াড ও ওডিসি থেকে কিসের বর্ণনা পাওয়া যায়? এই দুই মহাকাব্য থেকে গ্রিকদের সঙ্গে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনী বর্ণনা করা হয়। এই মহাকাব্য দুটি থেকে প্রাচীন গ্রিসের সমাজ ও রাষ্ট্রজীবনের নিখুঁত চিত্র পাওয়া যায়। হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? বাণভট্টের লেখা। বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটির রচয়িতা কে? বিলহন। রামচরিত গ্রন্থটি কে লিখেছেন? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস গ্রন্থটির রচয়িতা কে? তুলসীদাস। গৌরবাহ গ্রন্থটি কে লিখেছেন? বাগপতিরাজ। পৃথ্বীরাজ চরিত কার লেখা? চাঁদ বরদৈ। রঘুবংশম, মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি গ্রন্থগুলির রচয়িতা কে? মহাকবি কালিদাস। কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? কল্হান রচিত রাজতরঙ্গিনী থেকে। গুজরাটের ইতিহাস জানা যায় কোথা থেকে? সোমেশ্বরের রচিত রাসমালা ও কীর্তি কৌমুদী থেকে। সুকৃতি সংকীর্তন গ্রন্থটির লেখককে? অরিসিংহ। প্রবন্ধ চিন্তামণি গ্রন্থের লেখককে? মেরুতঙ্গ। এই দুটি থেকেও কিন্তু গুজরাটের ইতিহাসই জানা যায়। ইন্ডিকা কেন বিখ্যাত? গ্রিক অধিপতি সেলুকাসের দূত হিসাবে মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। তার ভারত বৃত্তান্ত ইন্ডিকা নামক গ্রন্থে সম্বলিত রয়েছে। এই গ্রন্থ থেকে মৌর্য সাম্রাজ্যের সমকালীন ভারত সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়, সেই জন্য ইন্ডিকা বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ। ১০৭ নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত ও যুক্তি পদ্ধতি গ্রহণ করার পক্ষপাতী ছিল কোন ঐতিহাসিকরা? ভলতেয়ার, বার্কলে, ডারউইন, কোট প্রমুখ। ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কারা করেছে? ডক্টর ইরফান হাবিব, ইনি প্রথম শুরু করেছিলেন। তারপরে ওনাকে অনুসরণ করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকার। ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত করেন কোন ঐতিহাসিক? রজনী পাম দত্ত। ভারতীয় মার্ক্সবাদী ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন কারা? সুশোভন সরকার, ডি কোশাম্বী, রমিলা থাপা, রামশরণ শর্মা, ইরফান হাবিব, সুমিত সরকার প্রমুখ। ভারতে ১৯৮২ খ্রিস্টাব্দে সাবঅল্টার্ন স্টাডিজ নামক গ্রন্থ কে রচনা করে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? ডক্টর রণজিৎ গুহ। নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছেন এমন ঐতিহাসিকদের নাম লেখো। রণজিৎ গুহ, গৌতম ভদ্র, জ্ঞান পাণ্ডে এবং গায়ত্রী চক্রবর্তী। ভারতীয় ইতিহাসে কেমব্রিজ ও অক্সফোর্ডপন্থী ইতিহাস চর্চা কারা করেছেন? রজনীকান্ত রায় এবং অনিল সিড। নির্দিষ্ট কোনো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হয়ে স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস চর্চা করে প্রগতিপন্থী নামে কারা পরিচিত? অমলেশ ত্রিপাঠী, তপন রায়চৌধুরী, অনিশ দাশগুপ্ত। ১১৫ নম্বর প্রশ্ন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এ কথা কি বলেছেন? জে.বি. বিউরি। ইসলামিক ইতিহাস চর্চা বা ইন্দো পার্সিক ইতিহাস চর্চা কারা করতেন? আমির খসরু, জিয়াউদ্দিন বার্নি, ইসামি, আফিফ প্রমুখ। এরা কেবলমাত্র অভিজাত শ্রেণীর মানুষদের কার্যাবলীকে বিবরণ বলে মনে করতেন এবং সেগুলোকে লিপিবদ্ধ করতেন। ইতিহাসের অগ্রগতির সময়রেখাকে কয় ভাগে ভাগ করা যায়? কী? ২ ভাগে ভাগ করা যায়। রৈখিক বা তীরবৎ সময়রেখা, মানে সেটা একদিকে চলছে, অন্যটি হচ্ছে চক্রাকার বা বৃত্তাকার সময়রেখা, যেটা সার্কেল হিসেবে ঘুরে চলেছে। ১১৮ নম্বর প্রশ্ন, রমিলা থাপারের মতে
বৃত্তাকার ও রৈখিক সময়রেখা কী হিসাবে ব্যবহৃত হয়? সাধারণত গ্রহ নক্ষত্রের অবস্থানগত আলোচনার ক্ষেত্রে বৃত্তাকার কালচেতনা বা সময়রেখা ব্যবহৃত হতো। আর রাজার কীর্তি, বিবরণ এগুলোর ক্ষেত্রে রৈখিক সময়রেখা, যেটা শুরু আছে এবং শেষও আছে, সেটা ব্যবহার হতো, যেখানে যেমন গুপ্তাব্দ, শাকব্দ ইত্যাদির কথা উল্লেখ করা যায়। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরা তাদের সাম্রাজ্যবাদ প্রসারের হাতিয়ার হিসেবে আধুনিক যুগে ভারতে ইতিহাস চর্চা শুরু করে। এই সমস্ত সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ কারা, যারা ভারতে সর্বপ্রথম ইতিহাস চর্চা শুরু করেছিলেন? জেমস মিল, জন স্টুয়ার্ট মিল এবং ভিনসেন্ট স্মিথ। এনারা সবই ব্রিটিশই ছিলেন। প্রশ্ন, ইতিহাস রচনায় সন তারিখের উপর প্রথম গুরুত্ব আরোপ করে কোন ঐতিহাসিকরা? আরবের ঐতিহাসিকরা। প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? মানুষ খোলা আকাশের নিচে বসবাস করত। শিকার ও গাছের মূল সংগ্রহ করাই ছিল তাদের প্রধান জীবিকা। এই কারণে এই যুগের মানুষরা ছিল খাদ্য সংগ্রহকারী। মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? মধ্যপ্রস্তর যুগে মানুষ পশুপালক ও খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করত। এই সময় তারা যাযাবর জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিল। এই ছিল তোমাদের আজকে দ্বিতীয় পর্বের প্রশ্নগুলি, যেগুলি আমরা আজকে এখানে আলোচনা করলাম। অবশ্যই তোমরা প্রথম পর্বটি চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। পরের দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব।